আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্ব নিয়ে আমরা একটা ক্লাস করতেছি। এখানে আমরা আসলে সূত্র প্রমাণ করব। আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্ব রিলেটেড যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখার চেষ্টা করব। তার আগে একটা সূত্রের প্রমাণটা দেখব। একটা সূত্রের প্রমাণ যদি আমরা ঠিকঠাক দেখতে পারি তাহলে বাকিগুলো আমরা ওখান থেকে অটোমেটিক বের করে নিতে পারবো। তাহলে আমরা প্রমাণটা শুরু করে ফেলি। তো আমরা এখানে আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্বের মধ্যে কনসিডার করতেছি কোনো একটা পাত্র আছে, ঘনক আকৃতির কোনো একটা পাত্র, ঘনক আকৃতির কোনো একটা পাত্র যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। যেহেতু ঘনক আমরা কনসিডার করতেছি তাহলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই সমান। ধরে নিচ্ছি তার দৈর্ঘ্য এল, প্রস্থ এল, উচ্চতাও এল, সবগুলা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাই হচ্ছে এল। তো এই গ্যাসের এই পাত্রের ভিতরে গ্যাসের কণাগুলো গতিশীল, ইতস্তত ভাবে ছোড়াছুড়ি করতেছে। তো ধরো কোনো একটা কণা ভি বেগে গতিশীল হচ্ছে, তার ভর হলো এম, এম ভর বিশিষ্ট একটা কণা ভি বেগে গতিশীল হচ্ছে। তো এইরকম একটা কণার বেগ যদি আমরা ভালোভাবে যাচাই করতে চাই তাহলে আমরা দেখবো যে বেগের ডাইমেনশন কয়টা। দেখো একটা ঘনক আকৃতির পাত্রের ভিতরে যখন কোনো একটা বস্তু গতিশীল হচ্ছে তাহলে তার কিন্তু বেগের 3টা ডাইমেনশন থাকতে পারে, বা 3টা অক্ষ বরাবর তার বেগটা আমরা কনসিডার করতে পারি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ধরো এই রুমের ভিতরে কোনো একটা মাছি উড়ে যাচ্ছে, তাহলে মাছিটা কোন দিকে উড়ে যাবে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বা শুধু ওয়াই অক্ষ বরাবর বা শুধু জেড অক্ষ বরাবর কিন্তু বলা যাবে না। তাহলে এক্স ওয়াই জেড 3টা অক্ষ বরাবরই তার বেগ বিদ্যমান। তাই আমরা যদি কোনো একটা বস্তু কণার বেগ ত্রিমাত্রিক কোনো ইয়ার সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করতে চাই তাহলে তার বেগটাও হিসাব হবে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তাহলে এই গ্যাসের কণাটার আমরা যদি বেগের কথা চিন্তা করি, ওই গ্যাসের কণাটার বেগ, কণার যদি বেগ নির্ণয় করি, বেগ ভি ইকুয়ালস টু তাহলে ভি এক্স আই ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। তার মানে এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ এবং জেড অক্ষ বরাবর বেগের সমষ্টিই হবে টোটাল কণাটার বেগ। এখন যদি শুধু বেগের মানের কথা চিন্তা করি, বেগের মান, তাহলে মান নির্ণয় করতে গেলে তার এই ভেক্টর চিহ্ন না দিলেও চলবে। সেটা হবে রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার, জে এর সহগের উপর স্কয়ার এবং কে এর সহগের উপর স্কয়ার। তো এখান থেকে যদি আমি ভি স্কয়ার করি তাহলে আসবে ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার প্লাস ভি জেড স্কয়ার। এটা হচ্ছে এই পাত্রের ভিতরে থাকা গ্যাসের কণাটার বেগ এবং বেগের মান। তো এখন দেখো এখানে 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টা অক্ষ বরাবরই গ্যাসের কণাটা গতিশীল, মানে ইতস্তত ভাবে যেহেতু ছোটাছুটি করে এক্সাক্ট কোন দিকে তার মোশন আছে এটা কিন্তু বলা সম্ভব না। তাহলে 3টা দিকেই মোশন আছে, এটা আমাদেরকে কনসিডার করে নিতে হবে। তো আমরা 3টা দিক কনসিডার না করে যে কোনো একটা তল কনসিডার করলাম, যে কোনো একটা পৃষ্ঠ বা একটা তল। ধরো আমরা এক্স ওয়াই তল কল্পনা করলাম, এক্স ওয়াই তল। ধরো যে এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। তাহলে আমরা এই যে মাঝখানের এই তলে কণাটা কিভাবে গতিশীল সেটা আমি দেখার চেষ্টা করতেছি। এই যে নিচের এই সারফেসটাই কিভাবে গতিশীল সেটা দেখার চেষ্টা করতেছি এক্স ওয়াই তলে। ধরো যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, 3টা অক্ষ। তো এক্স ওয়াই তলে এম ভর বিশিষ্ট একটা কণা এখান থেকে এই দিকে আসতেছে, দেখো ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে, তাই না? এখান থেকে এখানে আসা মানে কি ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে, ওয়াই অক্ষ বরাবর নিচে আসতেছে। তাহলে এই কণাটার বেগ কি হবে? ভি অফ ওয়াই, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর তার বেগটা নিয়ে আমরা যাচাই করতেছি এক্স ওয়াই তল। তারপর এখানে এসে কিন্তু একটা সংঘর্ষ হচ্ছে, পাত্রের দেয়ালের গায়ে একটা ধাক্কা দিচ্ছে। পাত্রের দেয়ালের গায়ে যদি ধাক্কা দেয় এখানে কিন্তু কিছুটা চাপ প্রয়োগ করবে, সেই চাপের মানটা আমি নির্ণয় করার চেষ্টা করতেছি। তারপরে এখান থেকে ধাক্কা খেয়ে যেহেতু ইতস্তত ভাবে ছোটাছুটি করতে থাকবে, এই এম ভর বিশিষ্ট কণাটা এইদিকে আবার আসবে। তাহলে কোন অক্ষ বরাবর গতিশীল? আবার ওয়াই অক্ষ বরাবর গতিশীল। তাহলে এরকম ওয়াই অক্ষ বরাবর ইতস্তত ভাবে ছোটাছুটি করতে থাকবে, আবার এক্স অক্ষ বরাবরও যাইতে পারে, জেড অক্ষ বরাবরও যাইতে পারে। আমরা একটা অক্ষ বরাবর বেগের হিসাব নিকাশ করে নিলে বাকি অক্ষগুলো বরাবর একই রকম হিসাব দেখাইতে পারবো। তো দেখো এখান থেকে যখন এখানে আসতেছে, আসার পরে তার একটা সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার পরে একই বেগে ফেরত যাচ্ছে, সমবেগকে আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আসার বেলায় প্রথম ক্ষেত্রে যখন সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের পূর্বে তার ভরবেগ কত ছিল? সংঘর্ষের পূর্বে ভরবেগ ওই কণাটার, সংঘর্ষের পূর্বে ভরবেগ ধরে নিলাম p1, ভরবেগ p1 ধরলাম ইজ ইকুয়ালস টু এম ভি। তাহলে ভি হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর দেখতেছি, তাহলে ভি অফ ওয়াই লিখলাম। এবার সংঘর্ষের পরে ভরবেগ একটু খেয়াল করে দেখো তো, সে তো সংঘর্ষের পরে একই বেগ নিয়ে গতিশীল, ভর যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে তার ভরবেগও চেঞ্জ হবে না। তাহলে এবার ভরবেগের পরিবর্তন যদি বের করতে চাই, ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন স্বাভাবিকভাবেই শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তবে আমরা যদি এসএসসি ফরম্যাটে চিন্তা করি দেখো তো দুইটা ভরবেগ কি একই দিকে?
আদি ভরবেগ যেদিকে শেষ ভরবেগ কি সেই দিকে? অবশ্যই বিপরীত দিক। তা বিপরীত দিক বোঝানোর জন্য সামনে একটা কি চিহ্ন ব্যবহার করতে হয়? মাইনাস। তাহলে আমরা শেষ ভরবেগ mvy মাইনাস আদি ভরবেগ কি লিখতে পারি? মাইনাস mvy। তাহলে কি আসতেছে? 2mvy। বুঝতে পারছি? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, mvy মিলে 2mvy। এটা হচ্ছে y অক্ষ বরাবর বেগের ভরবেগের পরিবর্তন। আমরা কিন্তু শুধুমাত্র এই y অক্ষর হিসাবটা করতেছি। তল নিছি xy তল, xy তলে y অক্ষ বরাবর কিভাবে তার বেগের পরিবর্তন হচ্ছে, কিভাবে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা বের করতে পারছি। এবার এই ভরবেগের পরিবর্তন হতে কত সময় লাগতেছে? দেখো আমরা কিন্তু y অক্ষ বরাবর হিসাব করতেছি শুধুমাত্র। এই ভরবেগের পরিবর্তন হতে কত সময় লাগতেছে? এই ভরবেগের পরিবর্তন হতে প্রয়োজনীয় সময় আমরা জানি টাইম ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি, মানে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব ভাগ বেগ। তাহলে দেখো এই যে এখান থেকে এইখানে আসতেছে কণাটা, এখান থেকে এখানে আসতেছে, আসার পরে যে একটা ধাক্কা লাগতেছে। তাহলে y অক্ষ বরাবর দেখো তো এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বা উপরে দূরত্ব সবই দূরত্ব পাত্রের দৈর্ঘ্যের সমান না। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য l। তো এখান থেকে এদিকে আসতেছে কত বেগ নিয়ে? v অফ y বেগ। তাহলে ডিসটেন্স হচ্ছে l আর ভেলোসিটি হচ্ছে v অফ y। এতটুকু সময় লাগতেছে কিসের জন্য? এই ভরবেগটা পরিবর্তন হওয়ার জন্য। তাহলে এই y অক্ষ বরাবর ক্রিয়াশীল বল চিন্তা করে, যে পাত্রের দেয়ালের গায়ে লম্বভাবে আমরা কি করতেছি? ধাক্কা দিচ্ছি, মানে বল প্রয়োগ করতেছি। তাহলে এই ক্রিয়াশীল বল y অক্ষ বরাবর ক্রিয়াশীল বল আমরা কিভাবে বের করব? f অফ y ইকুয়ালস টু বল ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন ভাগ সময়। এটা আমরা 9 এ শিখে আসছিলাম, ভরবেগের পরিবর্তন ভাগ সময় মানে হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড বাই t। এই ভরবেগের পরিবর্তন কতটুকু হচ্ছে? দেখো ভরবেগের পরিবর্তন হচ্ছে 2mv অফ y ডিভাইডেড বাই সময় কতটুকু লাগতেছে? l ডিভাইডেড বাই vy। যদি উল্টায় দেই তাহলে কি আসতেছে? 2mv অফ y তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই l। এটা কোন অক্ষ বরাবর? এটা হচ্ছে y অক্ষ বরাবর। তাহলে দেখো y অক্ষ বরাবর কণার যে ভর ছিল x অক্ষ বরাবর কিন্তু ভর সেম, পাত্রের দৈর্ঘ্য x অক্ষ বরাবর l। চেঞ্জ হলে x অক্ষ বরাবর যদি হিসাব নিকাশ করো বল বের করতে গেলে চেঞ্জ হবে কোথায়? শুধুমাত্র বেগের বেলায়। তাহলে আমি যদি একইভাবে লিখি, একইভাবে f অফ x মানে x অক্ষ বরাবর বেগ 2mvx স্কয়ার ডিভাইডেড বাই l লেখা যাবে। এবং f অফ z, z অক্ষ বরাবর যদি হিসাব করি তাহলে একইভাবে সবই সেম হবে 2mv অফ z স্কয়ার ডিভাইডেড বাই l। এটা হচ্ছে তিনটা অক্ষ বরাবর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল। তাহলে দেখো এই যে তিনটা অক্ষ বরাবর বল কার উপর প্রযুক্ত হচ্ছে? ওই কণাটার উপর। কণাটাই এই তিনটা বল ফিল করতেছে। যখন x অক্ষ বরাবর যাবে তখন এটা, y অক্ষ বরাবর এটা, z অক্ষ বরাবর এটা। তাহলে বস্তু কণার উপর ক্রিয়াশীল মোট বল কেমনে বের করবা? মোট ক্রিয়াশীল বল, মোট ক্রিয়াশীল বল। তাহলে f ইকুয়ালস টু f অফ x প্লাস f অফ y প্লাস f অফ z। তাহলে x অক্ষ বরাবর বেগটা কত? বল 2mv অফ x স্কয়ার ডিভাইডেড বাই l, 2mv অফ y স্কয়ার ডিভাইডেড বাই l, 2mv অফ z স্কয়ার ডিভাইডেড বাই l। দেখো তো কমন নিয়ে ফেলা যায় না? 2m বাই l। তাহলে 2m বাই l যদি কমন নেই কি থাকে? vx স্কয়ার vy স্কয়ার প্লাস vz স্কয়ার। দেখো এটাই কিসের মান? ওই কণাটার বেগের বর্গ, vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস vz স্কয়ার। এটা হচ্ছে এই যে গতিশীল কণা তার বেগের বর্গ। তাহলে এইটুকুর জায়গায় আমি কি লিখতে পারি? 2mv স্কয়ার ডিভাইডেড বাই l, 2mv স্কয়ার বাই l। এটা হচ্ছে ওই গ্যাসের কণাটার একটা পার্টিকুলার কণার উপর ক্রিয়াশীল মোট বল, মোট ক্রিয়াশীল বল। তাহলে এখন দেখি তো এই বল নিয়ে সে যে এই পাত্রের ভিতরে ইতস্ততভাবে ছোটাছুটি করতেছে, সে পাত্রের দেয়ালের গায়ে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে? তাহলে চাপ P সমান সমান আমরা কি জানি? F ডিভাইডেড বাই A। P সমান সমান আমরা জানি F ডিভাইডেড বাই A। F মানে হচ্ছে বল, বলটা তো আমরা বের করছি 2mv স্কয়ার ডিভাইডেড বাই l। আচ্ছা পাশাপাশি লিখি, জায়গা কম লাগবে। 2mv স্কয়ার ডিভাইডেড বাই l, তার নিচে ক্ষেত্রফল A। দেখো এটা কি আকৃতির বস্তু? ঘনক আকৃতির একটা বস্তু বা ঘনক আকৃতির একটা পাত্র। তাহলে এই পাত্রের ক্ষেত্রফল কিভাবে বের করবা? ঘনকের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার। পৃষ্ঠ এরকম কয়টা থাকে ঘনকের? 6টা। ঘনকের টোটাল পৃষ্ঠ কিন্তু 6টা। তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6l স্কয়ার,
6l²। তাহলে দেখো আমরা যদি একটু সাজাই 2/6 ইন্টু কি লেখা যায় m/l³ v² লেখা যায় এরকম। এখন উল্টাই দিছি, আচ্ছা মানে এই যে 6l এর নিচে কিছু নাই মানে 1 উপরে চলে গেছে, 6l নিচে চলে আসছে, l আর l² গুণ করলে l³ আর v² ঠিক আছে, m ঠিক আছে। এখন দেখো l³ l মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর কিউব, এটা করলে কি ওই ঘনবস্তুর আয়তন পাওয়া যাবে না। ঘনবস্তুর আয়তনের সূত্র কি বাহুর উপর কিউব, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যের উপর কিউব আছে তাহলে এটাই তার আয়তন, ঘনবস্তুর আয়তন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 1/3 m ডিভাইডেড বাই v। এই v মানে কিন্তু কি বলতো আয়তন, এটা হচ্ছে আয়তন আর এটা কি বেগ। এখন গ্যাসের কণাগুলোর যে বেগ, এই বেগ ভিটাকে আসলে প্রকাশ করা হয় CRMS দিয়ে। RMS বেগ বল, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটা কি আমরা সামনে শিখতে পারবো, সমস্যা নেই, আমাদের আজকের ক্লাসে যদি নাও হয় নেক্সট ক্লাসে আমরা CRMS বেগ নিয়ে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো এই যে CRMS বেগ, তাহলে গ্যাসের বেগের জন্য গ্যাসের কণার বেগটা শুধুমাত্র বেগ নিয়ে হিসাব করা হয় না, CRMS বেগটা নিয়ে হিসাব নিকাশ করা হয়। আমরা যখন এই অধ্যায় শুরু করছিলাম তখন বলছিলাম যে আদর্শ গ্যাসের কণাগুলোর গড় বেগকে 0 ধরা হয়। তাহলে কোন বেগ নিয়ে হিসাব নিকাশ করা হয়, CRMS বেগ নিয়ে হিসাব নিকাশ করা হয়। তাহলে সেটা কি সামনে শিখব। তাহলে বেগের জায়গায় আমরা একটু লিখে নিলাম CRMS²। এটা আসলে বেগ, সি হচ্ছে এখানে সেলারিটি হিসাব করা হয়, মানে বেগের ইংরেজি হিসেবে, আর ms রুট মিন স্কয়ার, এটা শিখবো সামনে, সমস্যা নেই। এখন দেখো m/v, m হচ্ছে কণার ভর, v হচ্ছে আয়তন। তাহলে দেখো এই ভর বাই আয়তন এটা কিসের সূত্র, m/v এটা কিসের সূত্র, এটা হচ্ছে ঘনত্বের সূত্র, m ডিভাইডেড বাই v। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/3 রো CRMS²। এটাই হলো আমাদের মূল সূত্র। এখান থেকে বাকি সূত্র এখন অটোমেটিক প্রমাণ করে ফেলা যাবে। গ্যাসের কণার গতিতত্ত্ব রিলেটেড প্রথম যে সূত্র চাপ নির্ণয়, চাপ ইকুয়ালস টু 1/3 রো CRMS²। এই সূত্র থেকে বাকি সূত্রগুলো এখন অটোমেটিক বের হয়ে আসবে। দেখো এই সূত্রের প্রমাণটা আমরা বুঝতে পারছি কি, প্রমাণটা খুব বেশি জটিল না, যেহেতু চাপ বের করতে যাচ্ছি বল আর ক্ষেত্রফল জানা দরকার। ক্ষেত্রফল আমরা অটোমেটিক বের করে নিতে পারবো কারণ আমাদের দৈর্ঘ্যগুলো সবই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই জানা আছে, ঘনক আকৃতির পাত্র। তাহলে বলটাই আগে বের করতে হয়, বলটা 3টে অক্ষ বরাবরই ক্রিয়াশীল, তাই 3টে অক্ষ বরাবর আমরা একটু বলটা আগে বের করে নিয়ে তারপরে এখানে বসাই দিচ্ছি, তাহলে আমাদের অটোমেটিক সূত্রটা চলে আসছে। আমরা সূত্র প্রমাণ করছি কয়টা, দেখো সূত্র প্রমাণ করলাম একটা, এই একটা থেকে এখন অনেকগুলা লেজ বের হয়ে আসবে। প্রথম সূত্র হচ্ছে P = 1/3 রো CRMS²। এটা মুখস্থ করো, দরকার নার্সারি বাচ্চার মতো রাইম করো। P = 1/3 রো CRMS²। P = 1/3 রো CRMS²। মনে মনে 2-3 বার রিডিং করো, তাহলেই দেখবে মুখস্থ হয়ে গেছে। P = 1/3 রো CRMS²। এখন এখান থেকে বাকি সূত্রগুলো কিভাবে আসতেছে এক এক করে একটু তাকায় থাকি। তাহলে P = 1/3 রো মানে m ডিভাইডেড বাই v, CRMS² এই পাশের v আছে ভাগ অবস্থা, এই পাশে আসলে কি হবে, তাহলে PV = 1/3 m CRMS² লেখা যায়। আচ্ছা এবার একটু একটা কাজ করব, এটাও একটা সূত্র হিসেবে তুমি পড়তে পারো, মানে প্রশ্নে কি দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করবে। প্রশ্নে এখান থেকে অনেক কিছু দেওয়া থাকতে পারে, যা দেওয়া থাকবে তার উপরে ডিপেন্ড করে তুমি মানটা বসাও। এবার দেখো আমরা ডান পাশে একটু টেকনিক খাটাবো। কিরকম টেকনিক, আমরা ডান পাশে লিখবো হচ্ছে 2/3 × 1/2 m CRMS²। তাহলে দেখো পরিবর্তন কি কোনো কিছু হইলো, 2 দ্বারা গুণ করছি 2 দ্বারা ভাগ করছি, কাট করলে তো 1/3 থেকে যায়। এখন এটা করে লাভ, দেখো এই যে এই অংশ এটা অনেকটা গতিশক্তি E কে সমান সমান ½ mv² এর মতো না, ½ mv²। এখন বলতে পারো ভাই এটা তো v বেগ আর এখানে তো c, আমরা একটু আগে বললাম যে গ্যাসের ক্ষেত্রে বেগ হচ্ছে CRMS, তাহলে এইটুকু হচ্ছে গ্যাসের গতিশক্তি, তবে এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। PV = 2/3 E কে লিনিয়ার, এর লিখে রাখলাম। তোমরা দেখবা কেমিস্ট্রিতে যখন তোমরা পড়ো এই সূত্রটা প্রচুর পড়বা, কি পড়ছো সেটা আমরা একটু কনভার্ট করে নাকি। এখন আরো কি করা যাইতে পারে, এখান থেকে দেখো তো E কে সমান সমান আমরা কি লিখতে পারি, 3/2 PV লিখতে পারি, 3/2 PV উল্টাই দিলাম, 3 গুণ হয়েছে 2 এসে ভাগ হয়ে গেছে 3/2 PV। এখন আমরা তো আদর্শ গ্যাসের সমীকরণে পড়ে আসছিলাম PV = কি লেখা যায় nRT, এটা কিন্তু লিনিয়ার রৈখিক গতিশক্তি। তাহলে 3/2 PV এর জায়গায় যদি nRT লিখি, দেখো কেমিস্ট্রিতে এই সূত্র মনে হয় ব্যবহার করে আসছে, 3/2
এনআর। তো ফিজিক্সে সবসময় এটা আসে না, এটা হচ্ছে রৈখিক গতিশক্তির বেলায়। কৌণিক গতিশক্তির বেলায় হিসাবটা আরেক রকম, এটা আমরা সামনে শিখব। এল মানে হচ্ছে লিনিয়ার বুঝাইছি ভাইয়া, এটা হচ্ছে ই কে লিনিয়ার, পুরোটা লিখি লিনিয়ার মানে কি রৈখিক গতিশক্তি। ভালো মতো দেখো, আমি পড়াইছিলাম কোনো বিভব শক্তি নেই, শুধুমাত্র গতিশক্তি আছে। আচ্ছা, তাহলে রৈখিক গতিশক্তি আমাদের বের হয়ে গেল। এবার আরো কি করা যাইতে পারে? আরো এবার হচ্ছে আমরা এই যে এই লাইন থেকে আসি, কোন লাইন থেকে আসবো? এই লাইন থেকে আসি, সিআরএমএস বের করার সূত্র। এই লাইন থেকে একটু দেখি, দেখো সিআরএমএস এখান থেকে আমরা কি লিখতেছি? পিভি সমান সমান 1/3 এম সিআরএমএস স্কয়ার। এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি সিআরএমএস স্কয়ার ইকুয়ালস টু 3 পিভি বাই এম। লেখা যায় কিন্তু এম হচ্ছে পাত্রে থাকা গ্যাসের ভর, এম হচ্ছে পাত্রে থাকা গ্যাসের ভর। তাহলে এটা একটা সূত্র হইতে পারে। এখান থেকে আমরা সিআরএমএস সমান সমান কি লিখতে পারি? 3 পিভি বাই এম। এটা হচ্ছে সিআরএমএস বের করার একটা সূত্র হইতে পারে। আবার দেখো পিভি সমান সমান আমরা কি লিখতে পারি? পিভি সমান সমান আমরা লিখতে পারি এনআরটি। পিভি সমান সমান আমরা লিখতে পারি এনআরটি। সেটা যদি এখানে বসাই, সিআরএমএস ইকুয়ালস টু √3 এনআরটি বাই এম। এটাও একটা সূত্র হইতে পারে। একটা থেকে আর একটা অটোমেটিক বের হচ্ছে। এবার আরো যদি একটু আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে দেখো এন মানে মূল সংখ্যা, এন মানে কি মূল সংখ্যা। এইখানে একটু তাকাই, এখানে একটু তাকাই, আমরা এন ইকুয়ালস টু কি লিখতে পারি? এম ডিভাইডেড বাই এম। ছোট হাতের এম হচ্ছে পাত্রে থাকা গ্যাসের ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে, ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। তো এখান থেকে দেখো তো আমরা যদি এরকম লিখি যে এম ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু কি 1/m থেকে যাবে না? তাহলে দেখো এই যে এম বাই এন, এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/m। তাহলে কি আসতেছে? সিআরএমএস ইকুয়ালস টু √3RT বাই এম। এটা হচ্ছে সিআরএমএস বের করার আরেকটা সূত্র, এবং এটাই সর্বাধিক ব্যবহার করার চেষ্টা করবা, সর্বাধিক ব্যবহার করার চেষ্টা করবে। এখন এখান থেকে দেখি তো এই যে সিআরএমএস বেগটা এটা কার কার উপর ডিপেন্ড করে? সিআরএমএস মানে হচ্ছে মূল গড় বর্গবেগ। এটা একটু লিখি, সিআরএমএস কোথায় লিখবো? এটা হচ্ছে, যদিও একটু পরেও পড়বো, মূল গড় বর্গ বেগ, বা এটার আরেকটা নাম হচ্ছে সিআরএমএস স্কয়ার না, কিন্তু এটা কিন্তু সিআরএমএস এর কথা বলতেছে। তাহলে ওখানে না লেখে এদিকে লেখাই ভালো, কারণ ওটা বর্গবেগ হয়ে গেছে। তাহলে এই সিআরএমএস দ্বারা কি বোঝায়? মূল গড় বর্গ বেগ বা গড় বর্গমূলীয় বেগ। আরতে হচ্ছে রুট, রুট মানে হচ্ছে বর্গমূল, মিন, মিন মানে হচ্ছে গড়, এই যে গড়, আর এস হচ্ছে স্কয়ার, স্কয়ারের জন্য আসছে বর্গ, আর সি দ্বারা এখানে বেগ, এই জন্য আসছে মূল গড় বর্গ বেগ। এটাকে প্রকাশ করা হয় সিআরএমএস দ্বারা। তাহলে দেখো গড় বর্গমূলীয় বেগকে প্রকাশ করা হয় সিআরএমএস দ্বারা। এই সিআরএমএস কিসের কিসের উপরে ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ডান পাশে দেখলে মিশাই দিই, এগুলো তো আগে। এগুলা কিসের কিসের উপরে ডিপেন্ড করে একটু খেয়াল করি। 3 তো কনস্ট্যান্ট, এটার উপরে তো ডিপেন্ড করে না। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, ধ্রুবকের মানও তো চেঞ্জ হয় না। এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, আণবিক ভরও চেঞ্জ হয় না। তাহলে সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে কি এরকম আমরা বলতে পারি সিআরএমএস ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু √T, বলা যাইতে পারে। দেখো এই যে সিআরএম এগুলো সবই তো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টের বাইরে থাকলো কি? শুধুমাত্র √T। তাহলে এখন এই কনস্ট্যান্টটার সমান চিহ্ন যদি তুলে দেই তাহলে কি আসবে? সমানুপাতিক। তাহলে সিআরএমএস সমানুপাতিক √T। তাহলে মূল গড় বর্গবেগ মূলত নির্ভর করে কিসের উপর? ওই গ্যাসের তাপমাত্রার উপর।
তাপমাত্রার সাথে সম্পর্ক কেমন? বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রা যত বেশি হবে এই বেগটা তত বেশি হবে, তাপমাত্রা যত কম হবে বেগটা তত কম হবে। এখন এখান থেকে যদি ম্যাথ করার মতো সূত্র চাই, এই যে এই লাইন থেকে যদি ম্যাথ করার মতো সূত্র চাই, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি না CRMS ডিভাইডেড বাই √T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে কি আসবে? তাহলে সূত্রটা কেমন আসবে? সূত্রটা আসবে CRMS1 ডিভাইডেড বাই √T1 ইকুয়ালস টু CRMS2 ডিভাইডেড বাই √T2। যদি নিজেদের মতো করে একটু সাজায় লিখি, CRMS1 ডিভাইডেড বাই CRMS2 ইকুয়ালস টু √T1 ডিভাইডেড বাই T2। এটা হলো মূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে তাপমাত্রা এবং মূল গড় বর্গবেগ দেওয়া থাকলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করার চেষ্টা করব। এবার একটু খেয়াল করি, এখানে একটা জায়গায় CRMS স্কয়ার আছে, CRMS স্কয়ার, এটার আবার একটা বিশেষ নাম আছে। দেখো CRMS এটা মানে কি? মূল গড় বর্গ বেগ। এখন মূল গড় বর্গ বেগের উপর যদি স্কয়ার করি তাহলে রুট আর স্কয়ার কেটে যাবে না, রুট আর স্কয়ার। তাহলে কি এই মূল মানে বর্গমূল যেটা করছিলাম সেটা থাকবে? তাহলে দেখো এই যে CRMS জিনিসটা কি, দেখো CRMS মানে কি, যে √3RT/m এটা লিখলাম, এর উপরে যদি আমি স্কয়ার করি, উভয় পক্ষে যদি স্কয়ার করি, তাহলে এই রুট এই অংশ কি থাকে? রুট মূল কি থাকে? তাহলে যে যেখানে মূল লিখছি এই মূল কি আর থাকবে? তাহলে শব্দটা হবে গড় বর্গ বেগ। এই যে মূল গড় বর্গ বেগ তার উপরে স্কয়ার, তাহলে মূলটা কেটে যাবে, রুট উঠে যাবে, রুট আর স্কয়ার কাটা গেল। তাহলে শুধু CRMS এর নামটা কি? শুধু CRMS স্কয়ার, এটার নাম কি? গড় বর্গ বেগ। এই দুটার ভিতরে কিন্তু অনেকেরই কনফিউশন হয়, একটা হচ্ছে গড় বর্গ মূলীয় বেগ আর একটা হচ্ছে মূল গড় বর্গ বেগ, দুটো একই কিন্তু এটা হচ্ছে গড় বর্গ বেগ। গড় বর্গ বেগ এই মূল শব্দটা নাই, কারণ স্কয়ার দিয়ে মূল উঠে গেছে। তাহলে গড় বর্গ বেগ যদি বের করতে বলে তুমি কি করবা? এই CRMS বের করে তারপরে স্কয়ার করে দিবা, CRMS বের করে স্কয়ার করে দিলেই কাজ শেষ। CRMS এর উপরে স্কয়ারটাই হচ্ছে গড় বর্গ বেগ। দেখো এখানে আমরা অনেকগুলো সূত্র পড়ছি, তবে তুমি যদি প্রথমের ওইটা মনে রাখতে পারো বাকি সবগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে আসবে। প্রথমে শুধু ওই একটা মনে রাখলে বাকিগুলা বের হয়ে আসবে। আশা করি এগুলো বুঝতে পারছো। এখন এগুলা নিয়ে আমরা একটু ম্যাথ, ছোট্ট একটা কারেকশন দেখো, আমি বসাইছি ঠিকই, এখানে লেখার সময় উল্টা হয়ে গেছে। এই এমটা এখানে এসে ভাগ হওয়ার কথা, তাহলে উপরে এন নিচে এম হওয়ার কথা। এটা এই পাশে ঠিকই আছে, এই পাশে একটু লেখার সময় ভুল হয়ে গেছে, এটা একটু কারেকশন করে নেব। বাকি সবই ঠিক ছিল, মানে এখানে যখন বসাইছিলাম n/m, এখানে ওই n/m আসতো, এই এমটা নিচে ভাগ হয়ে যেত, কিন্তু লেখার সময় কেমন জানি উল্টা হয়ে গেছে, এটা একটু কারেকশন করে নেব। এই ছোট্ট একটা বিষয় একটু কারেকশন করে নিই। তাহলে চলো একটু ম্যাথ লিখি। °C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের CRMS বেগটা হচ্ছে ধরো 232 মিটার/সেকেন্ড। তাপমাত্রা দ্বিগুণ করলে CRMS কত হবে? 20°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের CRMS হচ্ছে 232 মিটার/সেকেন্ড। প্রথম তাপমাত্রা দ্বিগুণ করলে CRMS কত হবে? দেখো CRMS বের করার বেশ কয়েকটা ফর্মুলা আছে, অনেকগুলোই আমরা দেখলাম। তার ভিতরে এখানে হচ্ছে টেম্পারেচারের সাথে সম্পর্ক বলছে, পাত্রে থাকা গ্যাসের ভরও বলে দেয়। পাত্রে থাকা গ্যাসের ভর বলে দিলে আমরা CRMS এর এই সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম, CRMS ইকুয়ালস টু √3nRT/m, এটা করতে পারতাম। যেখানে মূল সংখ্যাও জানা নেই, পাত্রে থাকা গ্যাসের পরিমাণও জানা নেই, পাত্রে থাকা গ্যাসের ভর মানে টোটাল পরিমাণ কতটুকু সেটা জানা নেই। তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব? আমরা কোনটা অ্যাপ্লাই করতে চাই? 3RT/m, 3RT/m। এটা দিয়ে প্রথম অবস্থায় তোমার তো দেওয়াই আছে, পরবর্তী অবস্থায় বের করার জন্য শুধুমাত্র কি করতে হবে? এখান থেকে
আমরা পরবর্তী অবস্থায় টেম্পারেচার বসাই দিলেই কিন্তু সিআরএমএস বের হয়ে যাবে অতি সহজেই। তবে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের দুইটা টেম্পারেচারকে তুলনা করা হয়েছে না দুইটা জায়গায়, এই যে দেখো একটা কোশ্চেন করার টেকনিক দেখো, দ্বিগুণ বলছে না, টেম্পারেচার দ্বিগুণ, দ্বিগুণ, অর্ধেক বা অনুপাত, এই টাইপের ইকুয়েশন, এই টাইপের যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে তার মানে এটা অবশ্যই দুইটা সমীকরণ নিয়ে এসে ভাগ করা হয়েছে। দুইটা সমীকরণকে ভাগ না করে কখনোই কিন্তু দ্বিগুণ না অর্ধেক না অনুপাত এগুলো পাওয়া যায় না। তাহলে এখন দুইটা সমীকরণ মানে হচ্ছে টেম্পারেচার এবং সিআরএমএস রিলেটেড দুইটা সমীকরণকে অনুপাত করে আমরা যে সূত্রটা পাইছিলাম সেটা হচ্ছে সিআরএমএস 2 ডিভাইডেড বাই সিআরএমএস 1 ইকুয়ালস টু রুট ওভার T2 বাই T1। তো এখান থেকে দেখো সিআরএমএস 1 ইকুয়ালস টু 232 আমরা লিখতে পারলাম। T1 এর মানটা কত? T1 এর মান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই কেলভিন করতে হবে। ডিগ্রি সেলসিয়াসকে কিন্তু কেলভিন করা ছাড়া এখানে বসানো যাবে না। তাহলে কেলভিন করলে কত আসবে? 293 কেলভিন। এখন T2 কত? টেম্পারেচার কয় গুণ করছো? দ্বিগুণ। টেম্পারেচার দ্বিগুণ করছো, ভালো কথা, দ্বিগুণ করছো। যদি বলতো 2 গুণ বৃদ্ধি করা তাহলে আবার যোগ করতে হইতো। আচ্ছা তাহলে এখানে কত দেখো, 293 গুণন 2, 2 গুণ করছো, করা যাবে না এরকম? দ্বিগুণে যে তাপমাত্রা ছিল 293 তার দ্বিগুণ করছো, করা যাবে? এটা কিন্তু করা যাবে না। খেয়াল করো, প্রশ্নের টেম্পারেচার কত দেয়া ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস, সেই টেম্পারেচারকে দ্বিগুণ করছে। তাহলে প্রশ্নে যে এককে দেয়া আছে সেই এককে ডাবল করে নিবা। এমন না যে তুমি এটাকে ডাবল করলে যে আনসার পাবা, 40 কে কেলভিন করলে সেম আনসার পাবা, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য কি করবা, প্রশ্নে যে টেম্পারেচার দেয়া ছিল সেইটাকে ডাবল করতে বলছে। তাহলে 2 × 20 মানে কত? 40 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন করলে আসবে হচ্ছে 313 কেলভিন। তো এখন তোমাকে কি বের করতে হবে? সিআরএমএস 2। তাহলে এখন অতি সহজেই আমরা কিন্তু বের করে নিতে পারব। সিআরএমএস 2 ইকুয়ালস টু রুট ওভার T2 এর মান হচ্ছে কত? 313 ডিভাইডেড বাই 293 এবং সিআরএমএস 1 এর মান হচ্ছে 232। একজন একটু ক্যালকুলেট করো তো কত আসে? 239.78। এইখানকার ম্যাথগুলো আসলে খুবই সহজ, এখানকার ম্যাথগুলো খুবই সহজ। তুমি যদি জাস্ট সূত্রটা মনে রাখতে পারো, মান বসালেই অ্যান্সার হয়ে যায়। তো আমরা আরো কিছু ম্যাথ একটু করবো। কোশ্চেনটা ওখানে দেয়া আছে, খেয়াল করো, স্ক্রিনের এক কর্নারে কোশ্চেন দেয়া আছে। বলা হয়েছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব এত, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত? আচ্ছা এই যে গড় বর্গবেগের বর্গমূল, তাহলে কি কি দেয়া আছে? স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, তাহলে স্বাভাবিক চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, তার মানে প্যাসকেল করলে 101 325 প্যাসকেল, বা এটাকে আমরা নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি। স্বাভাবিক টেম্পারেচার কত? স্বাভাবিক টেম্পারেচার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা ধরি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এসএটিপি যদি ধরতাম, এসএটিপি, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা চলে আসতো। তো এখানকার নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়েছে, নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব কত? 1.25 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি, তবে সহজ হয় হচ্ছে যদি আমরা সরাসরি সিআরএমএস বের করি রুট ওভার 3RT বাই এম দিয়ে, সরি ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম মানে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর। তো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত? নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত? নাইট্রোজেন দ্বিপারমাণবিক না, তাহলে কত? 28। এটার একক কি? এটা কি এর ভিতরে বসানোর সময় গ্রামে বসাইতে পারবা? না, গ্রামে কিন্তু আর বসানো যাবে না। তাহলে কেজি করে কিভাবে? 1000 দ্বারা ভাগ। এটা অনেক বাচ্চারাই ভুল করে, বসানোর সময় গ্রামে বসায় ফেলে, এটা কেজি হবে। তাহলে এখন 3 ইন্টু আর এর মান 8.314, টি এর মান হচ্ছে 273, এম এর মান হচ্ছে 28 ইন্টু 10⁻³ দেখো কত আসে? 487.99, 487.99 মিটার পার সেকেন্ড। এই ম্যাথটাতে আমরা কিন্তু ঘনত্বের ব্যবহার করি নাই। তুমি চাইলে ঘনত্ব দিয়েও সিআরএমএস বের করে নিতে পারতা। তাই কিভাবে বের করতাম? ওই যে আমরা প্রথম যে সূত্রটা পড়ছিলাম, প্রথম যে সূত্র যেটা মুখস্থ করতে বললাম নার্সারি বাচ্চার মতো রাইম করে, কি পড়ছিলাম? P = 1/3 রো সিআরএমএস স্কয়ার। এখান থেকে বের করে নিতে পারতাম না? তাহলে দেখো এখান থেকে কি আসতো? সিআরএমএস = 3 আছে ভাগ অবস্থায়, পাশে আসলে কি হইতো? গুণ। রো আছে গুণ অবস্থায়, পাশে আসলে ভাগ। স্কয়ার আছে পাশে আসলে রুট। এখান থেকেও কিন্তু করা যাইতে পারে,
তবে অনেকেই প্রিফার করে এখানে টেম্পারেচার যেহেতু দেয়া নাই, এটা দিয়ে ব্যবহার না করে এটা দেখুন টেম্পারেচার কিন্তু দেয়া নাই, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলছে। যদিও আমরা জানি স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এসটিপি যদি ধরি, আমরা যদি এটাকে এসটিপি কনসিডার করি তাহলে, কিন্তু যেহেতু এরকম উল্লেখ করা নাই তাহলে এটা করা বেশি প্রিফারেবল বলে অনেক। তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। তাহলে এখন এখান থেকে যদি করি 3 ইন্টু প্রেসার কত 101 325 ডিভাইডেড বাই রো হচ্ছে 1.25, দেখো তো কত আসে 493 দশমিক কত আসে 13। তো এইটুকু ডিফারেন্স, ব্যাপার না। এখন এটার আসলে কাহিনী কি, 101 325 জায়গায় শুধু যদি 100 মানে 1 লক্ষ ধরতো মানে 10⁵ ধরতা, তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে আসতো, তাহলে মানটা আর একটু কি আসতো কমে আসতো। এই যে এখানে মানটা যদি আর একটু ছোট ধরো টোটাল অ্যান্সার আর একটু কম আসবে, টোটাল অ্যান্সার কিন্তু আর একটু কম আসবে। তাহলে সেই ক্ষেত্রে 487 আরো কাছাকাছি চলে যাবে। তাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। দুই ভাবে আমি দেখাই দিলাম, একটা হচ্ছে ঘনত্ব ব্যবহার করে আর একটা হচ্ছে ঘনত্ব ছাড়া। তবে অনেকেই প্রিফার করে যেহেতু প্রশ্নে ঘনত্ব দেয়া আছে ঘনত্বটা ইউজ করতে, ঘনত্ব দেয়া থাকলে ঘনত্বটা ইউজ করতে বলা হয়েছে। এবার 2 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে, 2 নাম্বার কোশ্চেনে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল কত। তাহলে এবার কিন্তু টেম্পারেচার দিয়ে দিছে, এবার টেম্পারেচার দিয়ে দিছে গড় বর্গবেগের বর্গমূল মানে সিআরএমএস ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই m। তাহলে এখানে মানটা বসাও, 3 ইনটু r এর মান 8.314, টেম্পারেচার এবার 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন ডিভাইডেড বাই m কত ভর, আণবিক ভর কত 28, শুধু 28 বসাইলেই ভুল হয়ে যাবে, এই ভুলটা করা যাবে না কিন্তু, মানে তাড়াতাড়ি করে বসাইতে বসাইতে এই গ্রামটা অনেকে গ্রামেই বসায় ফেলে, এটা একটু খেয়াল রাখবে। কত আসে দেখো 576.42 মিটার পার সেকেন্ড। দেখো এই দুইটা ম্যাথ বুঝতে পারছো কিনা, দেখো বলে দিছে কি, বলে দিছে হচ্ছে এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.09 কেজি পার মিটার কিউব। তা হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.09 কেজি পার মিটার কিউব, এবং যেহেতু হাইড্রোজেন গ্যাস তার আণবিক ভর কত, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2, দ্বি পারমাণবিক না, হাইড্রোজেনের পরমাণু কয়টা, 2টা। তাহলে এই ভুলগুলো কিন্তু অনেকেই করে, এগুলা করা যাবে না, এগুলা একটি কান্না সারা জীবনের দুর্ঘটনা হয়ে যাবে, বুঝছো? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয় না, এখানে হবে হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ঠিকই তো বললাম, একটি কান্না সারা জীবনের দুর্ঘটনা হয়ে যাবে। তাহলে এখন দেখো সিআরএমএস এটা বের করতে বলছে, ইকুয়ালস টু √3p/ρ। একটু আগেই কিন্তু এই সূত্র কিভাবে আসছে সেটা দেখাইছি, 3p/ρ কিভাবে আসছে সেটা দেখাই ফেলছি। এখন আমরা এটা একটু মানটা বসাই নিব। ও ভালো কথা, এসটিপি বলছে, তাহলে প্রেসার কত 101 325 প্যাসকেল। তাহলে 3 ইন্টু 101 325 ডিভাইডেড বাই রো হচ্ছে 0.09 মিটার পার সেকেন্ড। দেখো এগুলা কিন্তু সহজ ম্যাথ,